কখনো কি ভেবেছেন আজকের এই বাংলাদেশ বা বাংলা নামটি কিভাবে গড়ে উঠল? আমরা যে ভূখণ্ডকে এখন একটি একক রাষ্ট্র বা সাংস্কৃতিক অঞ্চল হিসেবে দেখি, প্রাচীনকালে সেটি কিন্তু একেবারেই এমন ছিল না। বরং এটি ছিল অসংখ্য ছোট ছোট জনপদের সমষ্টি, যেখানে প্রতিটি অঞ্চলের নিজস্ব পরিচয়, শাসন ব্যবস্থা এবং সংস্কৃতি ছিল। কিন্তু আসল প্রশ্ন হল, এই জনপদগুলো কিভাবে গড়ে উঠল এবং কেন তাদের গুরুত্ব আজও এত বেশি? এর পেছনের ইতিহাসটা দেখা যাক। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব প্রায় ১৫০০ বছর আগে অজয় নদীর তীরে বাংলার প্রাচীন সভ্যতার বিকাশ শুরু হয়। তবে তখন বাংলা বলতে আমরা যে পুরো অঞ্চলকে বুঝি তা বোঝানো হতো না, বরং এই ভূখণ্ডটি ছিল বিভিন্ন নামে বিভক্ত, এবং এই নামগুলোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ভৌগোলিক বৈশিষ্ট্যের, বিশেষ করে নদ নদীর প্রবাহ। সহজ ভাষায় বলতে গেলে, যেখানে যে জনগোষ্ঠী বসবাস করত সেই অঞ্চলই তাদের নামে পরিচিত হয়ে উঠত। এই কারণেই আমরা জনপদ শব্দটির ব্যবহার দেখি, যেখানে জন অর্থ জনগোষ্ঠী এবং পদ অর্থ তাদের অবস্থান। এখন প্রশ্ন আসে, এই জনপদগুলো কি কি ছিল এবং তাদের বৈশিষ্ট্য কি? প্রাচীন বাংলা মূলত পুন্ড্র, গৌড়, রাঢ়, সূক্ষ্ম, তাম্রলিপ্তি, সমতট, বঙ্গ এবং হরিকেল সহ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। এই জনপদগুলো একে অপরের থেকে স্বতন্ত্র ছিল, তবে সময়ের সাথে সাথে রাজনৈতিক শক্তি বৃদ্ধি বা হ্রাসের কারণে তাদের সীমানা পরিবর্তিত হয়েছে। কখনো সংঘর্ষ, কখনো মিত্রতা, এই সব কিছুর মধ্য দিয়েই গড়ে উঠেছে বাংলার প্রাচীন ইতিহাস। প্রথমে আসি পুন্ড্র বা বরেন্দ্রী অঞ্চলে। পুন্ড্র ছিল প্রাচীন বাংলার অন্যতম প্রাচীন জনপদ। খ্রিস্টপূর্ব ২য় শতকের মহাস্থান ব্রাহ্মী লিপিতে পুণ্ডনগর বা পুন্ড্রনগরের উল্লেখ পাওয়া যায়, যা বর্তমান বগুড়ার মহাস্থানগড়ের সাথে সঙ্গতিপূর্ণ। ঐতিহাসিক নিহার রঞ্জন রায়ের মতে পরবর্তী সময়ে এই অঞ্চলটি বরেন্দ্র বা বরেন্দ্রী নামে পরিচিত হয়, অর্থাৎ একই অঞ্চল ইতিহাসের বিভিন্ন সময়ে ভিন্ন নামে পরিচিত ছিল। মধ্যযুগে মুসলিম ঐতিহাসিকরা একে বরীন্দ্র বলতেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, সময়ের সাথে সাথে বরেন্দ্র অঞ্চলের পরিসর ছোট হয়ে আসে, যা প্রাচীন পুন্ড্রবর্ধনের তুলনায় অনেক সীমিত ছিল। এখন যদি আমরা রাঢ় ও তাম্রলিপ্তির দিকে তাকাই, তাহলে দেখতে পাই এক ভিন্ন চিত্র। রাঢ় অঞ্চলটি মূলত বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত ছিল, যা গঙ্গার দক্ষিণ ও পশ্চিমে বিস্তৃত। এই অঞ্চলটি আবার উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ় নামে দুই ভাগে বিভক্ত ছিল, যাদের যথাক্রমে বজ্রভূমি ও সূক্ষ্মভূমি বলা হতো। রাঢ়ের প্রধান নগর ছিল কটিবর্ষ। এই অঞ্চলের অন্তর্গত তাম্রলিপ্তি ছিল প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। গ্রিক ভূগোলবিদ টলেমির বর্ণনায়ও তাম্রলিপ্তির উল্লেখ পাওয়া যায়। অনেক ঐতিহাসিক মনে করেন বর্তমান মেদিনীপুর জেলার তমলুকই সেই প্রাচীন তাম্রলিপ্তি। সহজভাবে বললে, এটি ছিল সেই সময়ের আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। এবার আসি গৌড় জনপদের কথায়, যা প্রাচীন বাংলার সবচেয়ে প্রভাবশালী অঞ্চলগুলোর একটি। ধারণা করা হয় গৌড় নামটি এসেছে গুড় উৎপাদনের কেন্দ্র হিসেবে এর খ্যাতি থেকে, কিন্তু এর গুরুত্ব শুধু নামেই সীমাবদ্ধ ছিল না। সময়ের সাথে সাথে গৌড় এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে অনেক সময় পুরো বাংলাকেই গৌড় দেশ বলা হতো। এমনকি উত্তর ভারতের আর্যাবর্তের ক্ষেত্রেও এই নামের ব্যবহার দেখা যায়। সেন রাজারা গৌড়েশ্বর উপাধি গ্রহণ করে নিজেদের মর্যাদা প্রকাশ করতেন। প্রাথমিকভাবে গৌড় বলতে বর্তমান মুর্শিদাবাদ ও মালদার কিছু অংশকে বোঝানো হলেও পরবর্তীতে এর সীমানা অনেক বিস্তৃত হয়। হিউয়েন সাং শশাঙ্ককে কর্ণ সুবর্ণের সম্রাট হিসেবে উল্লেখ করেছেন এবং অন্যান্য গ্রন্থে তাকে গৌড়াধিপতি বলা হয়েছে, যা প্রমাণ করে যে কর্ণ সুবর্ণই ছিল গৌড়ের রাজধানী। মধ্যযুগে এই অঞ্চল কখনো গৌড় আবার কখনো লক্ষণাবতী নামে পরিচিত ছিল। এখন যদি আমরা বঙ্গ জনপদের দিকে তাকাই, তাহলে দেখতে পাই এই নামটির ইতিহাস আরও প্রাচীন এবং গভীর। ঐতেরেয় আরণ্যক, মহাভারত, রামায়ণ এবং হরিবংশে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়।
মহাকবি কালিদাস তার রঘুবংশ কাব্যে বঙ্গের ভৌগোলিক অবস্থান বর্ণনা করেছেন, যেখানে তিনি ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী ত্রিভুজাকৃতি বদ্বীপ অঞ্চলকে বঙ্গ হিসেবে চিহ্নিত করেছেন। এই অঞ্চলটি সম্ভবত টলেমির গঙ্গারিডাই। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অংশের উল্লেখ পাওয়া যায়, বিক্রমপুর বঙ্গ এবং নাব্য বঙ্গ। ধারণা করা হয় বর্তমান ঢাকা, ফরিদপুর এবং বরিশাল অঞ্চল নাব্য বঙ্গের অন্তর্গত ছিল। মুসলিম শাসনের প্রাথমিক পর্যায়ে বঙ্গ বলতে মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলাকে বোঝানো হতো, কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে। আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে অনুযায়ী বঙ্গাল নামটির উৎপত্তি হয়েছে বঙ্গ এবং আল শব্দের সংমিশ্রণে, কারণ প্রাচীনকালে রাজারা বন্যা প্রতিরোধের জন্য বড় বড় আল বা বাঁধ নির্মাণ করতেন, ফলে এই অঞ্চলটি বঙ্গাল নামে পরিচিতি লাভ করে, যা পরবর্তীতে বাংলা হয়ে ওঠে। এখন আসি সমতট ও পট্টিকেরা অঞ্চলে। সমতট নামটির মধ্যেই এর ভৌগোলিক বৈশিষ্ট্য লুকিয়ে আছে। সমতট অর্থ তটের সমান্তরাল ভূমি। সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে সমতটের উল্লেখ পাওয়া যায়, যা প্রমাণ করে এটি একটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল। কালিদাসের বর্ণনা অনুযায়ী এটি বঙ্গের পূর্বে অবস্থিত ছিল। সপ্তম শতকে চীনা ভিক্ষু হিউয়েন সাং এখানে এসে বৌদ্ধ সংস্কৃতির সমৃদ্ধ অবস্থা লক্ষ্য করেন। তার বিবরণ থেকে বোঝা যায় বর্তমান কুমিল্লার লালমাই অঞ্চলই ছিল সমতটের কেন্দ্র। সহজভাবে বলতে গেলে মেঘনা নদীর পূর্ববর্তী অঞ্চল, বিশেষ করে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল, প্রাচীন সমতটের অন্তর্ভুক্ত ছিল। সবশেষে হরিকেল জনপদের কথা বলা যাক। হরিকেলের উল্লেখ প্রথম পাওয়া যায় খ্রিস্টীয় প্রথম শতকের একটি লিপিতে, যা চট্টগ্রাম অঞ্চলে পাওয়া গেছে। পরবর্তীতে চন্দ্রবংশীয় শিলালিপিতেও এই জনপদের উল্লেখ রয়েছে। কিছু প্রাচীন পাণ্ডুলিপিতে হরিকেলকে বর্তমান সিলেট অঞ্চলের সাথে অভিন্ন বলা হয়েছে। তবে কিছু ঐতিহাসিক মনে করেন হরিকেল আলাদা কোনো জনপদ ছিল না, বরং এটি বঙ্গেরই একটি অংশ ছিল। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। প্রাচীন বাংলার এই জনপদগুলোর সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করা অত্যন্ত কঠিন, কারণ নদীর প্রবাহ পরিবর্তন, প্রাকৃতিক ভাঙন গঠন এবং রাজনৈতিক ক্ষমতার উত্থান পতনের কারণে এই অঞ্চলগুলোর আয়তন এবং সীমারেখা বারবার পরিবর্তিত হয়েছে। তবে বিভিন্ন শিলালিপি, সাহিত্য এবং ঐতিহাসিক বিবরণ থেকে আমরা একটি সামগ্রিক ধারণা পাই। সহজ ভাষায় বলতে গেলে আজকের বাংলা কোনো একদিনে তৈরি হয়নি। এটি গড়ে উঠেছে হাজার বছরের ভাঙা গড়ার মধ্য দিয়ে, যেখানে প্রতিটি জনপদ তার নিজস্ব অবদান রেখেছে। এই টপিকটি শুধু ইতিহাস জানার জন্য নয়, বরং বিসিএস, ব্যাংক এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সরাসরি প্রশ্ন আসে জনপদের অবস্থান, বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।